হ্যালো এভরিওয়ান, এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে পঞ্চম গণবিজ্ঞপ্তি বা এনটিআরসিএ ওয়েবসাইটে যেটাকে বলা হচ্ছে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি। তো এনটিআরসিএর ওয়েবসাইটে গেলেই আপনারা এই গণবিজ্ঞপ্তি দেখতে পারবেন। তো এখানে প্রথমেই একটা জিনিস আপনাদেরকে শিখাই দিই। প্রফেশনাল লাইফে আপনারা ঢুকবেন, সেহেতু এই প্রফেশনাল জিনিসগুলা বুঝতে হবে। মানে কী জন্যে এই উপরের এই লাইনটা দেখেন যে স্মারক নম্বর এবং তারিখ। মানে আপনি পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এইটা যতটা না গ্রহণযোগ্য, এর থেকে বেশি গ্রহণযোগ্য হচ্ছে গিয়ে স্মারক নম্বর বা রেফারেন্স নম্বর 83 এবং তারিখ 31 মার্চ 2024। মানে এটা হচ্ছে গিয়ে কোনো একটা চিঠি পরিপত্রের আর কি, সেটা আইডেন্টিফাই করার যে নিয়ম সেটা। এটা কেন বললাম একটু পরেই লাগবে। তো আজকে এই বিষয়টা মানে একটা নিয়োগ বিজ্ঞপ্তির একদম মানে খুবই ডিপলি আমরা যাব, যেখানে কী কী ধরনের তথ্য থাকে, কী কী বিষয় আমাদের জানা দরকার। তো প্রথমেই হচ্ছে যে মানে এন্ট্রি লেভেলে আর কি শিক্ষক নিয়োগ হবে, এবং একটা বিষয়ের জন্য এনটিআরসিকে ধন্যবাদ যে শুধুমাত্র এমপিও পোস্টেই নিয়োগ হচ্ছে। মানে এর আগে নন এমপিওতেও নিয়োগ ছিল তৃতীয় বিশেষ পর্যন্ত, যদি আমি ভুল না হয়ে থাকি। তৃতীয় বিশেষ পর্যন্ত আর কি নন এমপিও পদেও নিয়োগ হতো। অর্থাৎ মানে কেউ একজন ভালো কলেজ ইউনিভার্সিটি পাশ করলো, এনটিআরসির পরীক্ষায় পাশ করলো, কিন্তু পরবর্তীতে দেখা গেল তার এমন একটা জায়গায় পোস্টিং হলো বা এমন একটা জায়গায় চাকরি করতে হচ্ছে যেখানে তার বেতন নাই। এটা হচ্ছে গিয়ে নন এমপিও। তো চতুর্থ গণবিজ্ঞপ্তিতেও 66,000 সামথিং পোস্টের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, আর এবারে 96,736। তো বুঝতে পারতেছেন যে সংখ্যাটা অনেক বড়, এবং অনেকেরই চাকরি আশা করি এতে হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে স্কুল কলেজে আর কি পদ সংখ্যা 43,286, মাদ্রাসা বিএম ও কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনা বা বিজনেস ম্যানেজমেন্ট বিএম প্রতিষ্ঠান বলা হয়, ও কারিগরি এখানে আছে হচ্ছে গিয়ে 53,450। তো আচ্ছা, এই দুইটা আপনারা মানে কিভাবে বুঝবেন? এক্ষেত্রে আপনাকে আপনার সার্টিফিকেট দেখতে হবে। এনটিআরসি সার্টিফিকেটের উপরে লেখা থাকে যে এটা মানে এই সার্টিফিকেট দিয়ে আপনি কোন কোন ধরনের প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন। এখানে আমি একটা সার্টিফিকেট দেখাচ্ছি, দেখেন যে টাইপ অফ নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস, জুনিয়র সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল মাদ্রাসা। অর্থাৎ এই সার্টিফিকেট দিয়ে আর কি স্কুল এবং মাদ্রাসায় চাকরি করা যাবে। এই যে আরেকটা যে সার্টিফিকেট এখানে দেখেন, এখানে কিন্তু শুধুমাত্র বিএম প্রতিষ্ঠান, বিজনেস ম্যানেজমেন্ট বা কারিগরি প্রতিষ্ঠানে। আবার কিছু কিছু সার্টিফিকেট থাকে যেটা দুইটাতেই জয়েন করা যায় আর কি। ঠিক আছে, চলে আসি আমরা যেখানে ছিলাম, যে 96,736টি শূন্য পদের পদভিত্তিক তালিকা ওয়েবসাইট এবং ngi.teletalk.com.bd। আশা করছি যে আপনারা এই ওয়েবসাইটের সাথে অলরেডি পরিচিত আছেন। মেধা তালিকা দেখার সময় 17/4/2024 খ্রিস্টাব্দ তারিখ বেলা 12টায় প্রকাশ করা হবে। অর্থাৎ মানে আপনার গণবিজ্ঞপ্তির পরিপত্র নোটিশ এটাই, কিন্তু আর কি আপনি আবেদন করতে পারবেন 17/4 থেকে। 17/4/2024 দুপুর 12টা থেকে আপনি এটা আবেদন করতে পারবেন। আবেদনকারীর যোগ্যতা হচ্ছে গিয়ে সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে। যে জিনিসটা একটু আগে বললাম যে সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন, আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে আপনার সার্টিফিকেট দিয়ে আপনি চাকরি করতে পারবেন সেটা। আচ্ছা, এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2006 সংশোধিত 2015 এর বিধি 10-1 মোতাবেক বৈধ সনদধারী। আচ্ছা, এখানে কিন্তু একটা রেফারেন্স দেয়া আছে, দেখেন যে একটা বিধিমালা, এত বিধিমালা এর 10-1 মোতাবেক বৈধ সনদধারী। এখন এই বিধিমালাতে কি আছে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। 10-1, আচ্ছা, এই হচ্ছে গিয়ে সেই বিধিমালা।
এই যে আইন 2005 আর প্রকাশ হয়েছে 2015। 10-1 10-1 উপবিধি প্রতিস্থাপিত হবে যে বিধি 9-এর উপবিধি 3 অনুযায়ী পরীক্ষার ফল প্রকাশের অনধিক 90 দিনের মধ্যে কর্তৃপক্ষ উত্তীর্ণ প্রার্থীগণকে চতুর্থ তফসিলে বর্ণিত ফর্ম 3 অনুযায়ী শিক্ষক নিবন্ধন রেজিস্টারে বা ডাটাবেজে নিবন্ধন করিবে এবং ফর্ম 4 অনুযায়ী 3 বছর মেয়াদী প্রত্যয়নপত্র প্রদান করিবে। মানে সনদের মেয়াদ যে 3 বছর সেটা এখানে বলে দিচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেখার জন্য এনটিআরসি ওয়েবসাইটের 5ম নিয়োগ বিজ্ঞপ্তি। তাহলে আমরা এনটিআরসি ওয়েবসাইটে চলে যাই। এই যে 5ম নিয়োগ বিজ্ঞপ্তি, এই যে কাম্য শিক্ষাগত যোগ্যতা, স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি, আমি স্কুল কলেজেই ঢুকলাম জাস্ট একটা দেখানোর জন্য। আপনার আপনি আর কি যেই বিষয়ে যেই প্রতিষ্ঠানের জন্য নিবন্ধনধারী সেই প্রতিষ্ঠানের ওইটাতে আপনি যাবেন আর কি, ঠিক আছে। তো এখানে আমি একটা দেখব যে আমি যেহেতু আইসিটি নিয়েই আর কি কাজ করি, তো সেজন্য আমি আইসিটির বিষয়টা দেখব যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা আইসিটি বিষয়ে 4 বছর মেয়াদী 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স আইসিটি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। অর্থাৎ এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে যে হয় 2য় শ্রেণীর অনার্স ডিগ্রি মানে বিএসসি ইন সিএসসি বা আইসিটি তে সেকেন্ড ক্লাস অর্থাৎ 3 পয়েন্টের উপরে গেলে আপনি ফার্স্ট ক্লাস, 2.5 থেকে 3 পর্যন্ত সেকেন্ড ক্লাস, এরকম একটা ক্লাসিফিকেশন আছে। অথবাতে বলতেছে কি যে স্নাতক সহ আইসিটি বিষয় সহ স্নাতক ডিগ্রি এবং 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে মানে স্নাতকে 2য় শ্রেণী বাধ্যতামূলক না, কিন্তু স্নাতকোত্তরটা আর কি বাধ্যতামূলক 2য় শ্রেণীর জন্য। বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে অন্যান্য স্তরে একটির বেশি 3য় শ্রেণী গ্রহণযোগ্য নয়। অর্থাৎ মানে যে কোনো ক্ষেত্রেই আপনার একটির বেশি আপনি 3য় শ্রেণী যদি আপনি পেয়ে থাকেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ মানে আপনার এমপিও পাওয়া পর্যন্ত এটা যখন তখন আর কি ধরা পড়লে আপনার প্রার্থিতা বাতিল হবে। আচ্ছা, এরপরে আমরা এটা দেখে ফেলছি 4 নম্বরে হচ্ছে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে সর্বশেষ জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা অনুযায়ী আবশ্যিকভাবে তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় ও সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে, যেটা মানে সার্টিফিকেটের বিষয়ে যেটা বললাম। মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে সেটা বাতিল হবে। আচ্ছা, আবেদনকারীর বয়স 1 জানুয়ারি 2024 তারিখে 35 বছর বা তার কম হতে হবে। অর্থাৎ এখানে খুব একটা বয়সের ছাড় এবার দিচ্ছে না, যেটা 4র্থ গণবিজ্ঞপ্তি পর্যন্ত ছিল। মানে 2024 পর্যন্ত 35 বছর যদি অতিক্রম করে থাকে তাহলে আর আপনি আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত আমি একটু বলি যে এই গণবিজ্ঞপ্তিতে মূলত আবেদন করবে মানে প্রথমবারের মতো আবেদন করবে হচ্ছে 17তম নিবন্ধনধারীরা, ঠিক আছে। আসলে সবাই প্রথমবারই আবেদন করবে, মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তো সেক্ষেত্রে তাদের নিবন্ধনের সার্কুলার এবং তাদের নিবন্ধন প্রাপ্তির মধ্যে বেশ কিছুটা গ্যাপ ছিল। তো এখানে কিছু কিছু ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্ত হতে পারে, যে 35 বছর যদি পার হয়ে যায় সেই 1.5-2 বছরের মধ্যে বা যতটুকু সময় লস হয়েছে তার মধ্যে, সেক্ষেত্রে তাদের জন্য একটা মানে এটা খুব একটা বেশি ভালো হবে না আর কি। আচ্ছা, এইবারে হচ্ছে গিয়ে প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী স্কুল কলেজে একটি মাত্র আবেদন করতে পারবেন, ঠিক আছে। মানে একই পর্যায়ে, অর্থাৎ স্কুল অথবা কলেজে আপনার আবেদন হবে একটাই। অর্থাৎ আপনি স্কুলে একটা আবেদন করতে পারবেন, কলেজে একটা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন। এটা 4র্থ গণবিজ্ঞপ্তিতে ছিল এবং আমি 4র্থ গণবিজ্ঞপ্তির উপরে আমার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে,
আপনার চাইলে দেখে নিতে পারেন, অথবা আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। চয়েস ছাড়া মানে প্রথম চয়েস ছাড়া মানে চয়েসের ক্রম অনুযায়ী যদি ইয়েস অপশন দিয়ে দেন যে মানে আমি 40টি সিলেক্ট করলাম কিন্তু এর বাইরেও আমি চাকরি হলে আমি করতে ইচ্ছুক, তাহলে ইয়েস দিতে হবে। আর যদি যে না আমি এর বাইরে চাকরি করতে চাই না, তাহলে নো দিতে হবে, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, তো এই যে চয়েসের ক্ষেত্রে যদি নির্বাচিত না হন এবং আদার অপশনে ইয়েস ক্লিক করেন, তাহলে শূন্য পদ থাকা সাপেক্ষে আর কি পরবর্তী নিয়োগ কার্যক্রম হবে। অর্থাৎ আমি বোঝাই যে মনে করেন আপনার একটা পছন্দের প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে আমি ধরে নিচ্ছি যে আপনার প্রাপ্ত নম্বর লেটস সে 75, আপনি সেটাতে প্রথম চয়েস দিলেন, কিন্তু অন্য একজন নিবন্ধনধারী তার মার্কস হচ্ছে গিয়ে 77, আপনার থেকে 2 নাম্বার বেশি, তিনি যদি ওই প্রতিষ্ঠানকে প্রথম চয়েস দিয়ে থাকেন, তাহলে আপনি সেই প্রথম চয়েসটা পাবেন না, আপনাকে দ্বিতীয় চয়েসে নিয়ে যাবে। দ্বিতীয় চয়েসেও ওই কম্পেয়ার করা হবে, যদি আপনার থেকে বেশি কেউ থাকে তাহলে সে প্রায়োরিটি পাবে, যদি আপনি বেশি থাকেন তাহলে আপনি প্রায়োরিটি পাবেন, সিম্পল অ্যাজ দ্যাট। তো এইভাবে আর কি আপনার প্রতিষ্ঠান আর কি চয়েস দিতে হবে। সেক্ষেত্রে আপনাদের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি মানে কোনো একটা প্রতিষ্ঠানে আপনি যোগদান করবেন না, সেক্ষেত্রে আপনি দয়া করে চয়েস দিবেন না। মানে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি যে অনেক স্কুল কলেজে দেখা যায় যে চয়েস দিয়েছেন, সিলেক্টেড হয়েছেন, কিন্তু তারা যোগদান করেন না। সেক্ষেত্রে কি সমস্যা হয় আমি বলি। সেক্ষেত্রে ওই পদটা কিন্তু শূন্য হয়ে থাকে, তারা মানে সিলেক্টেড হয়েছেন কিন্তু তারা আর করেন না, মানে যোগদান না করার ফলে অন্য কেউ যার নম্বর হয়তো বা কম, সে হয়তো বা চয়েস দিয়েছে কিন্তু সে ওইখানে সিলেক্টেড হয়নি, কারণ তার নম্বর কম। আর যে বেশি নম্বর পাওয়া সিলেক্টেড হয়েছেন তিনি যোগদান করেননি, তার মানে শূন্য পদ থেকেই যাচ্ছে। এই একই কারণে কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তিতে মানে অনেকগুলো নিয়োগ থাকলেও শেষমেশ শূন্য পদ রয়েছে অনেক, এবং আপনারা যদি সবাই এই কাজ করেন তাহলে এর পরেও অনেক শূন্য পদ আবার পড়ে থাকবে। মানে চাকরি ডেসপারেট কাদের জন্য, যার বয়স 35-এর কাছাকাছি, যে হয়তো বা এটাই তার জন্য শেষ গণবিজ্ঞপ্তি, তাদের জন্য তিনি হয়তো বা যে কোনো প্রতিষ্ঠানেই চাকরি করতে রাজি থাকবেন, কিন্তু মনে করেন যে আপনার বয়স হাতে আছে, আরও 5-7 বছর আছে, অর্থাৎ আপনি আরও 2-1টা বিজ্ঞপ্তি পাওয়ার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে আপনি যদি অন্য জেলায় বা দূরে কোথাও চাকরি করতে না চান, তাহলে আমার রিকোয়েস্ট হবে যে আপনি দয়া করে সেই প্রতিষ্ঠানকে চয়েসে দিবেন না, আপনি আপনার প্রতিষ্ঠান মানে পছন্দের প্রতিষ্ঠানগুলো দিয়ে নো দিয়ে দিবেন, তাতে আপনারও ভালো। মানে যেহেতু আপনি চাকরি করবেন না, তাহলে তো আপনার চয়েস দেওয়ার কোনো দরকার নেই। আর যে আসলেও নিডি, সে মানে ওই প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন। আশা করি আমি বোঝাতে পারছি। আচ্ছা, এইবার যে কোনো আচ্ছা 8 নম্বরটা, চয়েস প্রদানের ক্ষেত্রে প্রার্থীকে সতর্কতা অবলম্বন করতে হবে। মানে কাম্য শিক্ষার্থী না থাকলে, আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে এই যে এতগুলা শূন্য পদ আছে, এই শূন্য পদগুলা কিন্তু মানে প্রতিষ্ঠান প্রধানরা রিকুইজিশন দিয়েছেন বলেই এই পদগুলা শূন্য আছে, মানে প্রতিষ্ঠানে ওই বিষয়ে শিক্ষক নাই। কিন্তু এমনও হতে পারে যে সেখানে কাম্য শিক্ষার্থী নেই। মনে করেন যে আপনি ধর্ম শিক্ষায় দেখা যায় যে অনেক জায়গায় মানে কেউ ধর্ম নেয় না, কারণ কলেজ পর্যায়ে আপনারা জানেন যে ধর্ম কিন্তু মানে চয়েস, আমি চাইলে নিব, না চাইলে আমি নাও নিতে পারি, ঠিক আছে। ওইখানে যদি শিক্ষার্থী না থাকে, সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার এমপিও বাতিল হতে পারে, অথবা আপনি এমপিও আবেদন করলে আপনার এমপিও আবেদন রিজেক্টও হতে পারে। সেক্ষেত্রে আপনার কি করণীয়? সেক্ষেত্রে আপনার প্রথম করণীয় হচ্ছে কি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানা। প্রতিষ্ঠান সম্পর্কে আপনি জানতে পারবেন ব্যান্ড বেস থেকে। কিভাবে জানতে হয় সেই জিনিসটা আমি এখন দেখাচ্ছি না, কারণ সেই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও বানায় রাখছি, যে ভিডিওটা আমি আপনার আই বাটনে ক্লিক করে আপনি দেখতে পারবেন, অথবা ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন যে কীভাবে আপনি প্রতিষ্ঠানের তথ্য দেখতে পারবেন, যে কাম্য শিক্ষার্থী আছে কিনা, অথবা ব্যান্ড বেসে প্রতিষ্ঠান প্রধানের নম্বর থাকে, আপনি সরাসরি কল দিবেন, কল দিয়ে বলবেন যে শুনবেন যে আপনার বিষয়ে কতজন ছাত্র আছে বা কেমন কি, এটা মানে শুনলেই তারা বলে দিবে আর কি, ঠিক আছে। নাম্বার 9 হচ্ছে গিয়ে যদি উভয় পর্যায়ের সনদ থাকে, মানে কোনো একজন ব্যক্তি যার স্কুলেরও এনটিআরসি সার্টিফিকেট আছে, কলেজেরও এনটিআরসি সার্টিফিকেট আছে, সে অবশ্যই চাইবে দুইটাতেই আবেদন করার জন্য, কারণ তার চাকরি দরকার। সেক্ষেত্রে মানে এক ব্যক্তি তো 2 চাকরি করতে পারবেন না, এক ব্যক্তি তো স্কুলে এবং কলেজে একসাথে চাকরি করতে পারবে না, তাই না।
সেক্ষেত্রে তার কলেজের আবেদনটা প্রায়োরিটি পাবে, অর্থাৎ তিনি যদি কলেজে সিলেক্টেড হন তাহলে তিনি আর স্কুলে সিলেক্টেড হবেন না। তিনি যদি কলেজে সিলেক্টেড না হন সেক্ষেত্রে তিনি স্কুলে সিলেক্টেড হবেন। তো মানে একজন ব্যক্তি মানে অবশ্যই যার দুইটা সনদ আছে সে দুইটাই আবেদন করবে, রাইট, যাতে তার কোনোটা মিস না যায়, কিন্তু তার কলেজের প্রায়োরিটিটা বেশি। আচ্ছা, এবার আবেদনের জন্য নির্ধারিত 1000 টাকা ফি প্রদান করতে হবে, গতবারের মতোই 1000 টাকা টেলিটকের মাধ্যমে দেওয়া লাগবে। আচ্ছা, ফি প্রদানের তারিখ ও সময় যে 9/5 হচ্ছে গিয়ে শেষ, আর শুরু আমরা দেখে আসছি যে 17/4 থেকে শুরু, 9/5 শেষ, এবং 9/5 আবেদন শেষ, আর টাকা জমা দেয়া হচ্ছে 10/5 মধ্যে টাকা জমা দেয়া আর কি সময় শেষ হবে রাত 12টা পর্যন্ত। আবেদন ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম আপনি টেলিটকের ওয়েবসাইটে পাবেন, এবং এই এনজিআই ওয়েবসাইটে পঞ্চম গণবিজ্ঞপ্তির মধ্যে ডেমো অ্যাপ্লিকেশন করার একটা ভিডিও দেওয়া থাকবে, যেটা প্রতিবারই থাকে। তো ওই সময়ে আমিও চেষ্টা করবো একটা ভিডিও দেওয়ার জন্য, যদি আমি পারি, যাতে আপনাদের আবেদন করার জন্য সুবিধা হয়। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের স্মারক নম্বর এত অনুযায়ী আপনাদেরকে ভিডিও শুরুতে আমি কিন্তু শিখাই দিছি যে স্মারক ও তারিখ, কোনো একটা চিঠি বা পরিপত্রে স্মারক তারিখ শিখাই দিছি। এই মূলে জারিকৃত পরিপত্রে 7 নং অনুচ্ছেদ মোতাবেক কর্মরত শিক্ষক, এখন আসতেছি খুবই ইম্পর্টেন্ট পার্টে, যে যারা অলরেডি ইন্ডেক্সধারী আছেন বা যারা অলরেডি চাকরি করতেছেন তারা কিন্তু আর আবেদন করতে পারবেন না। কেন পারবেন না? এই যে এই বিজ্ঞপ্তির 12 নম্বরে যেটা দেয়া আছে, এই যে এইটার বলে, এইটার 7 নং অনুচ্ছেদ মোতাবেক। তাহলে এই চিঠিটা আমরা একটু দেখে নিই, এটা আমার কালেকশনে আছে। এইটার এই দেখেন, এই যে স্মারক নাম্বার 1919 তারিখ 25/1/2024 7 নম্বরে কি বলা আছে আমরা একটু দেখার চেষ্টা করি। কর্মরত শিক্ষকদের আবেদনের প্রতিবন্ধকতা। কর্মরত শিক্ষকগণের ইন্ডেক্সধারী ক্ষেত্রে সমপদে নিয়োগ সুপারিশের পুনঃ আবেদন বিবেচনা করা হবে না। তবে কর্মরত পদ ব্যতীত অন্য কোনো উচ্চতর বা নিম্নতর পদের জন্য এনটিআরসি এর প্রত্যয়নপত্র থাকলে ইন্ডেক্সধারী শিক্ষকগণ অন্য পদের জন্য আবেদন করতে পারবেন। আপনি বর্তমানে কর্মরত আছেন স্কুলে, আপনার একটা এনটিআরসি সনদ আছে কলেজের, আপনি কিন্তু ইন্ডেক্সধারী স্কুলে, কিন্তু আপনি ওই যেই সার্টিফিকেট দিয়ে ইন্ডেক্সধারী হিসেবে আছেন সেই সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করতে পারবেন না। কিন্তু আপনার যেই কলেজের যেই সার্টিফিকেট আছে সেটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন, এবং সেক্ষেত্রে মানে আপনি ইন্ডেক্সধারী হলেও আবেদন করতে পারবেন, কিন্তু এর ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না। আর এই আবেদন যদি আপনি এর পরেও মানে কিছু কিছু ক্ষেত্রে আবেদন করা যায়, কেমন ক্ষেত্রে আমি বলি, যে একজনের লেটস সে স্কুল কলেজে আর কি তার আছে, তার এনটিআরসি এর সনদ আছে, দুইটাই আইসিটি বিষয়ে, কিন্তু তার কলেজে আবার কম্পিউটার অপারেশন বিষয়েও তার সনদ আছে, মানে এটা আইসিটির আরেকটা সাবজেক্ট, যেটা এবারে নাই, এর আগে ছিল। সে কিন্তু ওই সনদ দিয়ে আবেদন করতে পারবে, মনে করেন যে সে কলেজে কর্মরত আছে, কিন্তু সে ওই আরেকটা যে কলেজের সার্টিফিকেট সেটা দিয়ে আবেদন করতে পারবে, কিন্তু মানে আবেদন করতে পারবে, কিন্তু সে সুপারিশ পাবে না, বা যদি সুপারিশ পায়ও তাহলে তার আর কি পূর্বের প্রতিষ্ঠানের সুপারিশ বাতিল হবে, এবং আপনি মানে ভুয়া আবেদন করলে সেটা আপনার এমপিও বাতিল হবে, এই বিষয়েও নির্দেশনা আছে। এমপিওভুক্ত প্রার্থীর একটি পর্যায়ের একাধিক শিক্ষক নিবন্ধন থাকলে একই পর্যায়ে আবেদন করতে পারবেন না। আমি যেটা এইমাত্র বললাম যে আমার স্কুলে বা কলেজে আমার একাধিক নিবন্ধন সনদ আছে, কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আচ্ছা, যদি কোনো প্রার্থী কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত এমপিওভুক্ত ইন্ডেক্সধারী হওয়া সত্ত্বেও তথ্য গোপন করে নির্বাচিত হন, তাহলে নির্বাচন বাতিল করা হবে এবং তার বিদ্যমান এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। যেটা বলতেছিলাম মাত্র, যে মানে আপনি কোনো একটা লুপ হলে আপনি আবেদন করেও ফেললেন, কিন্তু আপনি মানে বাঁচতে পারবেন না আর কি, ঠিক আছে, ধরা খাবেনি, কারণ যেহেতু ইন্ডেক্স নাম্বার তো ইউনিক, কোনো না কোনো পর্যায়ে গিয়ে ধরা খেতেই হবে। আচ্ছা, এইবারে আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021-এর 12(2) অনুচ্ছেদ। তাহলে আমরা এই অনুচ্ছেদটাকে দেখে আসি। 2021-এর 12.2 অনুচ্ছেদ, এটা
12.2 অনুচ্ছেদে বলা আছে সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে, একটু বড় করে দিই, কর্মরত শিক্ষক প্রভাষকদের কোনো প্রতিষ্ঠানে পদ শূন্য থাকা সাপেক্ষে সমপদে ও সমস্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য মন্ত্রণালয় নীতিমালা প্রণয়ন করে জনস্বার্থে আদেশ জারি করতে পারবে, মানে ইন্ডেক্স ট্রান্সফারের কথা আর কি। এরপরে আছে কি, এরপরে আছে হচ্ছে গিয়ে মাদ্রাসা জনবল কাঠামো 2018 এর 12 খ। এই যে 12 খ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রয়োজন বোধে নীতিমালা প্রণয়নের মাধ্যমে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি করতে পারবে। নীতিমালা প্রণয়নের মাধ্যমে, মানে এখানে কিন্তু ক্লিয়ারলি বলা নাই। আরেকটা আছে হচ্ছে ভোকেশনাল ও বিএম কৃষি ডিপ্লোমা 23.3 অনুচ্ছেদ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রয়োজন বোধে নীতিমালা প্রণয়নের মাধ্যমে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি করতে পারবে। মানে আর কি বদলির বিষয়ে এখানে বলা আছে আর কি, ঠিক আছে, যে কিভাবে বদলি কার্যকর হবে। মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মানে আপনার শারীরিক শিক্ষা সনদ আছে, কিন্তু আপনি মহিলা প্রতিষ্ঠানে, যে অমুক মহিলা কলেজ, এখানে আপনি মানে পুরুষ হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন না। আর মিথ্যা তথ্য দিয়ে আবেদন করে তার নির্বাচন বাতিল করা হবে। ধর্মের ক্ষেত্রেও তাই, মানে আপনি যদি ইসলাম ধর্মে আপনি নিবন্ধনধারী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ধর্মীয়ভাবে ইসলাম ধর্মের অনুসারী হতে হবে, বা হিন্দু হয়ে থাকলে হিন্দু ধর্মের অনুসারী হতে হবে। মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে নির্বাচন বাতিল করা হবে, ঠিক আছে। ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ, মানে যেটা 17 তারিখের পরের থেকে দেখা যাবে, সেটার নাম হচ্ছে গিয়ে ই অ্যাপ্লিকেশন। এইটার পূরণের ক্ষেত্রে নামের বানান সহ অন্যান্য তথ্য আপনার নিবন্ধন সনদে যা আছে ঠিক ওই মতোই হতে হবে, মানে অন্যরকম হলে হবে না। যে সকল পোস্টে ফিমেল কোটা আছে, অনেক পোস্টে আবেদন করার সময় এটা দেখা যাবে যে জেনারেল কোটায় আপনি মানে পুরুষ হয়ে থাকলে আবেদন করতে পারবেন, ফিমেল কোটা হলে শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পারবে, ঠিক আছে। ফর্ম পূরণের সময় প্রার্থী তার নিজস্ব মোবাইল নম্বর এবং সচল ইমেইল নম্বর ব্যবহার করতে হবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার দেখা অনেকেই আর কি দেখা যায় যে তারা সঠিক মোবাইল নম্বর দেয় না, বা পরবর্তীতে ওই নাম্বার হয়তো বা ব্যবহার করে না, সেক্ষেত্রে খুবই সমস্যা হয় পরবর্তীতে কোনোভাবে তার সাথে যোগাযোগ করার জন্য। আইডি পাসওয়ার্ডগুলো তো খুবই জরুরি, তো এমন নম্বর দিবেন যেটা আপনার সচল থাকে। ই অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। একবার সাবমিট হয়ে গেলে কোনো ধরনের সংশোধনের সুযোগ নাই, অর্থাৎ সাবমিট করার আগে ভালোভাবে এটা চেক করে নিতে হবে। আচ্ছা, এরপরে সকল বৈধ আবেদনকারী অনলাইনে আবেদন পেশ করার পরে এনটিআরসি স্বয়ংক্রিয়ভাবে SMS প্রেরণ করা হবে। মানে আপনার আবেদন সম্পন্ন হলে মোবাইলে SMS আসবে, একটা অ্যাপ্লিকেন্ট কপি পাওয়া যাবে, যেটা প্রিন্ট করে রাখবেন এবং সফট কপিটা সেভ করে রাখবেন। এরপরে প্রাপ্ত আবেদনসমূহ এত তারিখে জারিকৃত পরিপত্র এর 10-1 বিধি, যেটা আমরা একটু আগে দেখছি 10-1 বিধি, এবং মহিলা কোটা ক্ষেত্রে মেধা তালিকা হতে মেধার ভিত্তিতে মহিলা কোটার ক্ষেত্রে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীর প্রাক নিয়োগ জীবন বৃত্তান্ত যাচাইয়ের জন্য পুলিশ ভেরিফিকেশন করা হবে, যেটা গতবারেও হয়েছে। পুলিশ ভেরিফিকেশন নিয়েও একটা ভিডিও তৈরি করা আছে, আপনার চাইলে দেখতে পারেন। এরপরে মানে 23 পর্যন্ত আর কি নিয়োগের বিষয় শেষ। এরপরে সুপারিশের বিষয়ে, যে আপনি কোনো একটা প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছেন, কিন্তু যদি সেই প্রতিষ্ঠান প্রধান বা কমিটির সভাপতি যদি নিয়োগ প্রদানে ব্যর্থ হয়, মানে আপনি নিয়োগ পেয়েছেন কিন্তু প্রতিষ্ঠান গড়িমসি করতেছে আপনার নিয়োগপত্র নেওয়ার জন্য, সেক্ষেত্রে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত, বাতিল এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিলকরণের প্রয়োজনীয় ব্যবস্থা করেন। অর্থাৎ মানে এটা আর কি নিবন্ধনকারীর জন্য একটা ফ্রেন্ডলি ডিসিশন, যে আপনার যদি নিয়োগে কেউ বাধা দেয় তাহলে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিল হতে পারে এবং গভর্নিং বডি বাতিল হতে পারে। তো এইটার বলেই আর কি কেউ এই ঝামেলাটা সহজে করবে না। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত শূন্য পদসমূহের চাহিদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে
সংগৃহীত হয় ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সমস্যায় কোনো জটিলতার জন্য এনটিআরসি দায়ী থাকবে না। মানে কোনো প্রতিষ্ঠান যখন কোনো চাহিদা দেয় সেটা মাধ্যমিক শিক্ষা অফিসার থেকে জেলা শিক্ষা অফিসার, মানে অনেকগুলা জায়গাতে জিনিসটা আর কি ছেকে আসে, যাতে ভুল মানে চাহিদা যেন না যায়, কারণ ভুল চাহিদা হলে আপনার এমপিও জটিলতা ভবিষ্যতে হইতে পারে। যেহেতু অনেকগুলো স্তর পার করে আসে, ভুল হওয়ার পসিবিলিটি কম। মামলা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদের নিয়োগ প্রদান সম্ভব না হলে এনটিআরসি দায়ী থাকবে না। মানে একটা সময় এনটিআরসি এর অনেক মামলা ছিল এই দেরি হওয়ার জন্য। এটার মাধ্যমে এনটিআরসি আর কি যে মানে দেখবেন যে অনেকেই মামলা করবে, বিভিন্ন কারণে মামলা করবে, স্থগিত করবে। চতুর্থ গণবিজ্ঞপ্তিতেও এটা হয়েছে, আগের গণবিজ্ঞপ্তিগুলোতেও এইটা হয়েছে, যে কেউ যদি তার মানে সুবিধা প্রাপ্ত না হয় তখন মামলা করে বসে। মামলা করলে হাইকোর্ট যদি স্টে করে দেয় তাহলে আর এটার কোনো উপায় থাকে না। এই গণবিজ্ঞপ্তির যে কোনো শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এনটিআরসি যে কোনো সময় সংশোধন, বিয়োজন এবং পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে। মূলত আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানে একটা গণবিজ্ঞপ্তি যে মানে এত ডিপলি কিন্তু সহজে কেউ দেখে না, আমি নিজেও হয়তো বা দেখতাম না। আপনারাও হয়তো বা যাচাই করে দেখবেন যে আপনারা হয়তো বা মানে অনেকেই আর কি বিজ্ঞপ্তিটি দেখেই ভাবছেন যে আরে 17 তারিখ আসুক তারপরে আমরা আবেদন করবো বা হোয়াটসঅ্যাপার। কিন্তু একটা বিজ্ঞপ্তির মধ্যে অনেক বিষয়বস্তু থাকে যেগুলো আমরা দেখি না। আমি আজকের ভিডিওর মাধ্যমে আর কি এটা দেখাতে চাইছি আপনাদেরকে, যেন আপনারা মানে একদম ডিপলি বিষয়গুলো জানেন। এবং যেই চিঠি বা যেই পরিপত্রগুলো আমি আজকে দেখাইলাম এগুলো আমার কালেকশনে ছিল, তো এটা আমি আর কি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করে আপনারা সংরক্ষণে রাখতে পারবেন। তো আপাতত 17 তারিখ আসুক, আবেদন শুরু হোক। আবেদনের বিষয়ে তখন আবার নতুন ভিডিও তৈরি করা যাবে। আশা করছি যে আপনারা আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং এই আবেদনের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। এবং আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু হয়তো বা ক্লিয়ার হতে পেরেছেন। তো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।